নমস্কার, আমি তরুণ ঘোষ। দর্শক, কোথা থেকে শুরু করব আর কোথায় শেষ করব শেষটা তো মনে আছে, শুরু করব কোথা থেকে। আর আপনারা আমাকে কখনো বলতে পারবেন না গুজববাজ, আর কি বলে আপনার কোনো কথাই মেলে না। আমি কি বলেছিলাম? ইউনূসের ওই কাঠগড়ায় ইউনূসের বিচার হবে এবং শাস্তি কিন্তু বাংলাদেশেই হবে। শেষ দিনটা করুণতম হবে। আমি শেষ যে ভিডিওটায় বলেছিলাম, তিনি নিঃশব্দে যমুনা ছেড়ে চলে গেলেন, কোনো একটা হ্যান্ডশেক পর্যন্ত নেই, কোনো বিদায় সম্বর্ধনা নেই। আসলে তিনি মাঝপথ যাওয়ার পর তার যে গন্তব্য ছিল ইস্তিমুর। মাঝপথ যাওয়ার পর তার কাছে খবর আসে, আপনি যদি এয়ারপোর্টে গিয়ে যদি আপনি বেরোতে যান তাহলে কিন্তু আপনাকে আটকে দেবে, ফলে আপনি বেইজ্জত হবেন, আপনি এখন এয়ারপোর্টের দিকে যাবেন না। এটা সেনাবাহিনীর একটা সেকশন তাকে এই খবরটা দেয়, অবশ্যই ডিজিএফআই। সঙ্গে সঙ্গে ইউনূস মনস্থির করে নেন এবং গাড়ি ঘুরিয়ে তিনি একেবারে যমুনায় চলে আসেন। যমুনায় এসে তিনি রাত কাটান, দুশ্চিন্তার রাত কাটান বলা যায়। এখন এই যে যমুনায় উনি আছেন, যমুনায় ওখানে এখন মোটামুটি আপনার 8-9জন পুলিশ রয়েছে, 3টে সেনাবাহিনীর গাড়ি ওই তার চারপাশে ঘোরাফেরা করছে, 3টে সেনাবাহিনীর গাড়ি। শুক্রবার দিন 10:30টার সময়, বৃহস্পতিবার দিন তিনি রাত্রিবেলায় করেছিলেন, যাত্রা করেছিলেন এবং চেষ্টা করেছিলেন এবং রাতেই তিনি ফিরে আসেন। এবং শুক্রবার দিন সকালবেলা 10:30টার সময় পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, যেটাকে পিডব্লিউডি বলে, আমরা পূর্ত দপ্তর, গণপূর্ত দপ্তর বোধহয় এরকম কিছু একটা বলে, তার যে চিফ ইঞ্জিনিয়ার তার নাম হচ্ছে খালেদুজ্জামান চৌধুরী। আপনারা খোঁজ নিয়ে দেখবেন, আমি সত্যি বলছি না মিথ্যে বলছি। খালেদুজ্জামান চৌধুরী আরো 2জনকে সঙ্গে নিয়ে যমুনায় যান। যমুনায় গিয়ে তারা বলেন যে, স্যার, আপনার তো এখানে যমুনায় থাকার দিন তো শেষ হয়ে গেছে, এবার তো আপনাকে যমুনা খালি করতে হবে, গতকালই তো আপনার শেষ দিন ছিল। তখন ইউনূস বলেন যে, আমার তো অধিকার অনুযায়ী আমি 3 মাস এইখানে আমি থাকতে পারি। তখন এই খালেদুজ্জামান চৌধুরী বলেন, আপনি যে এখানে উঠেছেন, বাসস্থান হিসেবে আপনি বেছে নিয়েছেন, সেটা আমাদের কাছে কোনো আধিকারিক অর্ডার নেই, অর্থাৎ খাতায় পত্রে লেখা কিছু নেই। আপনি উড়ে এসে জুড়ে বসে গেছেন, এবার সেটা খাতায় পত্রে লেখা হয়নি। তো খাতায় পত্রে যখন লেখা হয়নি, তাহলে আমরা ধরে নেব যে যমুনা খালি আছে। এখন পরবর্তী যিনি প্রধানমন্ত্রী হয়েছেন ভারত এখন বাংলাদেশের, সেই পরবর্তী প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আমরা এই বাসাটাকে পুরোপুরি নতুন করে সাজাবো, ফলে আপনাকে অন্যত্র বাসস্থান দেখতে হবে, সেটা কদিনের মধ্যে আপনি করতে চান। এই যখন আলোচনা চলছে, দর্শক মিলিয়ে নেবেন, ওখানে তখন তার সঙ্গে ছিলেন এনসিপি 3জন ওইখানে ছিলেন, ইউনূসের সঙ্গে। পাশেই বোধহয় একটা ট্রান্সফরমার আছে, সেখানে পাখি বা কাকটা কিছু একটা বসেছিল, ট্রান্সফরমার ভ্রাম করে বাস্ট করেছে। এবার বাস্ট যখন করে তার যে তীব্র শব্দ, সেই শব্দে ইউনূস মনে করেছে বোধহয় বোমা টোমা কিছু একটা পড়েছে, ইউনূস পালাতে গেছেন, ছুটে পালাতে গেছেন, হুড়মুড় করে যাকে পালানো বলে, বৃদ্ধে না, আমরা যেরকম ভাবে পালাতে যাবো আর কি।
তখন খালেদুজ্জামান চৌধুরী বলেন, আরে এটা তো নর্মাল ঘটনা, আমাদের এখানে ট্রান্সফরমারের ওপরে তো পাখি টাকি বসলে পরে বাস্ট করে, দেখুন বিদ্যুৎও চলে গিয়েছে কয়েকটা সেকশনে, আপনি নিশ্চিন্তে এখানে বসুন। মানে ভয় এতটাই তাকে ঘিরে ধরেছে এখন, মানে সবসময় তিনি এখন সন্ত্রস্ত হয়ে থাকেন। তো যাই হোক, তিনি বলেছেন আমার গুলশানের বাড়িতে আমি চলে যাব, আমাকে 2-4 দিন সময় দেওয়া হোক, সম্ভবত আগামীকাল অথবা পরশুদিন তিনি গুলশানের বাড়িতে ট্রান্সফার হবেন। বলেছেন আমার ব্যাগ গোছাতে 2-1 দিন সময় লাগবে, এই সময়টুকু উনি চেয়ে নিয়েছেন। তখন খালেদুজ্জামান চৌধুরী বলেছেন ঠিক আছে, আপনি 24 ঘন্টা বা 48 ঘন্টা যখন চাইছেন, তখন আমরা আপনাকে 24-48 ঘন্টা আপনাকে আমরা সময় দিলাম, আপনি গুলশানে চলে যান, তারপর আমরা এখানে কাজকর্ম শুরু করব। এই যে তার পালানোর যে ভঙ্গিটা এবং দৃশ্যটা এবং ঘটনাটা সত্যি ঘটেছে কিনা, সেটা আপনারা খালেদুজ্জামান চৌধুরীকে জিজ্ঞেস করতে পারেন, যাদের সঙ্গে ব্যক্তিগত আলাপ রয়েছে, অথবা যে এনসিপির যে সমস্ত লোকজন ছিলেন ওখানে তাদেরকেও জিজ্ঞেস করতে পারেন। তাদের নামধাম আমি জানতে পারিনি, কিন্তু এনসিপির 2-4 জন ওখানে ছিলেন, তাই তাদেরকে জিজ্ঞাসাবাদ করলেও আপনারা এই ঘটনার সত্যাসত্য আপনারা বিচার করে নিতে পারবেন। এখন এই যে তিনি বহাল রয়েছেন 18 মাস অবৈধভাবে, 8ই আগস্ট থেকে তিনি অবৈধভাবে এই যে এই শেষ সপ্তাহ পর্যন্ত তিনি যে সরকারি কাজকর্ম করলেন, এই 18 মাসে তিনি 162টি অধ্যাদেশ জারি করেছেন। তার মধ্যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, একে ওকে জেলে ভরা, তার 666 কোটি টাকা ঋণ মুকুব, তারপর এই লাইসেন্স দিয়ে নাও, ওই লাইসেন্স ছেড়ে দাও, এর আমাদের কর্মকূপ, এই সব কিছু এই 666 এই 162টা অধ্যাদেশের মধ্যে রয়ে গেছে। এখন আপনাদের দেশের নিয়ম অনুযায়ী এই যে অধ্যাদেশগুলো জারি হয়, সেগুলো পার্লামেন্টে বৈঠকে তোলা হয়। আপনাদের পার্লামেন্টে বৈঠক বসবে মার্চের 12 তারিখে। সেইখানে যদি এই অধ্যাদেশ সম্পর্কে কোনো প্রস্তাব যদি আলোচনা হয় তো হলো, না হলে অটোমেটিক্যালি ওটা বাতিল হয়ে যাবে। কারণ এটাই হচ্ছে সংবিধানের 97তম অনুচ্ছেদ অনুযায়ী পার্লামেন্ট এইটা করে থাকে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়ালো যে 162টা যে অধ্যাদেশ উনি জারি করেছেন, এই 62টা অধ্যাদেশের ওপরে তাকে এখন জিজ্ঞাসাবাদ করা হতে পারে। জিজ্ঞাসাবাদ কে করবে? এখন ডিজিএফআই করতে পারে, অথবা দুদক করতে পারে, কে করবে আমি জানি না। জিজ্ঞাসাবাদ মানে তাকে সদুত্তর দিতে বলা হবে যে এই যে আপনি এই এত টাকা মুকুব করালেন, এইখানে আপনি এই লাইসেন্স দিলেন, ওর পর মুকুব করলেন, ওকে ওইখানে চাকরি দিলেন, ওকে এখানে বদলি করলেন, একে এখানে টাকা পয়সা পাইয়ে দিলেন, অমুক জায়গায় এত দান করে দিলেন, অমুক খয়রাতি করলেন, আপনি এই টাকাগুলো কোত্থেকে পেলেন এবং কেন খরচা করলেন, কোন হিসেবে খরচা করলেন, সরকারি কোষাগারের টাকা আপনি কোন হিসেবে খরচা করেছেন, আমাদেরকে উত্তর দিন। এই উত্তর যদি সদুত্তর উনি না দিতে পারেন, তাহলে তার ভাগ্যে কি জুটবে সেটা আপনারা সকলেই আন্দাজ করে নিতে পারছেন। কারণ সরকার ইউনূসকে ছাড়বে না। ওই যে পালাতে উনি গেছিলেন, ভারত সরকারের ফোন পাওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু বিএনপির যারা শীর্ষ নেতা আছে তারা ফোন করে
একেবারে আপনার ইমিগ্রেশন ডিপার্টমেন্টকে জানিয়ে দেয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেন দেশ ছাড়তে না পারেন। তখন সরকারে বসে গেছে অলরেডি, মানে শপথ তো নেওয়া হয়ে গেছে। শপথ দিয়ে নেওয়া মানে এখন শুধু আনুষ্ঠানিকভাবে চেয়ারে বসাটা বাকি, বাকি সবই তো হয়ে গেছে। এখন কার ঘাড়ে কটা মাথা আছে ওনে না করবে? কারণ তো মাথা নেই। একদিন ইউনূসের চলেছে, এবার ইউনূসের কথাটা এবার ভাবুন যে ইউনূস অন্যের কথায় আটকে গেলেন। ফলে অন্যের ক্ষতি যে করে না, আমি বারবার বলতাম যে আপনি এই জিনিসটা করছেন, একে কিন্তু আপনাকে এই জীবনেই শোধ করে যেতে হবে। আর আপনার শেষ দিন হবে করুণতম। আলটিমেটলি সেই করুণতম দিনটা দেখতে হবে। আপনারাও তার সাক্ষী থাকবেন। অযথা আর আমাকে গালাগালা করতে পারবেন না যে আপনি এতদিন ধরে ঢপের কথা শুনিয়েছেন, সে শুধু বাতেলা করে গেছেন, এই 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 করেছিলেন, কোনো কথা আপনার মেলেনি। আলটিমেটলি যেটা বড় কথা সেটা মিলল। আর একটা কথা যেটা বাকি রইল সেটা হচ্ছে শেখ হাসিনার প্রত্যাবর্তন। একদিনে সব বলবো না, আগামীকাল শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে আমি আর একটা ভিডিও করব। সেখানে আপনারা জানতে পারবেন কবে শেখ হাসিনা ফিরবেন এবং কিভাবে ফিরবেন। তিনি যে ফিনল্যান্ড যাচ্ছেন এটা নিয়ে অনেক বিতর্ক হচ্ছে। তিনি ফিনল্যান্ড যাচ্ছেন, সেখানে তার পারিবারিক একজন রয়েছেন, পরিবারের একজন রয়েছেন, আপনারা খবর নিতে পারেন। রেহেনার ছেলের শ্বশুরবাড়ি হচ্ছে, শ্বশুরবাড়ির লোকজনেরা ফিনল্যান্ডে থাকেন, সেখানেই উনি যাচ্ছেন। তাছাড়া অন্যান্য কিছু কাজকর্ম সেরে তিনি ব্রিটেন হয়ে তারপরে ভারতবর্ষে ফিরবেন। ভারতবর্ষ থেকে তিনি ঢাকায় ফিরবেন। এবার কবে ফিরবেন তার জন্য জানতে হলে কালকের পর্বের জন্য ওয়েট করুন। কালকে 6:30টায় আমি এই খবর আপনাদের দেব। সবাইকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।